তো আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই টপিকটা এই পুরো কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাদের জন্য খুবই কাজে আসে, আপনার বিভিন্ন ধরনের লোড ক্যালকুলেশন, বিম ক্যালকুলেশন ইত্যাদি ইত্যাদি করার জন্য। তো আমরা এগুলোর ইনডেপথ দেখবো যে কিভাবে ডায়াগ্রাম তৈরি করা হয়। তো সেই ডায়াগ্রাম আমরা এই টপিকটাতে যে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো হচ্ছে যে টাইপস অফ সাপোর্ট, কি কি ধরনের সাপোর্ট হয় একটা স্ট্রাকচারের, টাইপস অফ বিম, কি কি ধরনের বিম আছে, টাইপস অফ লোড, কি কি ধরনের লোড নিয়ে আলোচনা করা হয়, শিয়ার ফোর্স ইন বিম আর বেন্ডিং মোমেন্ট ইন বিম। ওকে, তো আমরা প্রথমে শুরুতে চলে যাই যে কি কি ধরনের সাপোর্ট অ্যাকচুয়ালি আছে। তো সাপোর্ট হচ্ছে দুই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট আর একটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। একটা এক্সটার্নাল সাপোর্ট আর একটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। এক্সটার্নাল সাপোর্ট কে কি? এক্সটার্নাল সাপোর্টকে যদি আমরা বলি যে এক্সটার্নাল সাপোর্ট আছে হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে হিঞ্জড সাপোর্ট, এইটা হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, নাইফ এজ সাপোর্ট, ফিক্স সাপোর্ট। এখন এগুলো আসলে কি জিনিস? হিঞ্জ সাপোর্ট কি, রোলার সাপোর্ট কি, নাইফ এজ সাপোর্ট কি, আর ফিক্স সাপোর্টই বা অ্যাকচুয়ালি কি করে? তো আমরা দেখি এগুলোর ইন ডেপথ আলোচনা আছে। তো ফিক্স সাপোর্ট ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এখানে একটা ডায়াগ্রাম আছে, দেখেন এই চিত্রটা অর্থাৎ সেকেন্ড চিত্রটাতে একটা এরকম বিম আছে। এই বিমটা একটা দেয়ালের ভিতর কিছুটা অংশ ঢোকানো আছে, অর্থাৎ এর ভিতরেও কিছুটা অংশ একটা কংক্রিটের দেয়ালের ভিতরে আছে। তাহলে কি হলো, আপনার এই যে বিমটা, এই বিমটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এটাই হচ্ছে ফিক্সড সাপোর্ট। এখন এই যে ফিক্স সাপোর্ট নিয়ে আমরা যদি একটু একটা ডায়াগ্রাম আইকে দেখাই যে ফিক্স সাপোর্টে কি কি ধরনের রিয়াকশন ফোর্স কাজ করে, অর্থাৎ ফিক্স সাপোর্টে যদি একটা বিম বা একটা স্ট্রাকচারাল মেম্বার থাকে তাহলে কি ধরনের রিয়াকশন হয়। তাহলে এইটা ধরেন আপনার হচ্ছে স্ট্রাকচারাল মেম্বারটা, তো আর এ পাশে আপনি এই অংশটাকে আটকে দিছেন। তাহলে আমি এখানে হচ্ছে যে লাল দাগ দিয়ে একটু দেখাচ্ছি, এগুলো হচ্ছে যে আটকানো অংশ, হচ্ছে আটকানো অংশ। তো আমি যদি এই পয়েন্টে ফোর্স দেই, একটা ফোর্স যদি এখানে দেই তাহলে একটা ঘটনা ঘটবে, একটু চিন্তা করেন। যদি আমি এখানে ফোর্স দেই তাহলে কিন্তু এই অংশটাতে, এই যে যেখানে যেই অংশটাতে আটকানো আছে এই অংশে কি হবে, এই অংশে কিছু ইফেক্ট পড়বে। এই ইফেক্টটাই হচ্ছে আপনার ফোর্সের এগেনস্টে যে রিয়াকশন সেটা। তাহলে যেহেতু আপনার এখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এর ফোর্সের কারণে এই বিমটা নিচে নামতে চাবে, অর্থাৎ এইভাবে নিচে নামতে চাবে, এই বরাবর নিচে নামতে চাবে। তো অর্থাৎ আপনাকে একটা মোমেন্ট তৈরি হচ্ছে। আপনার এই যে সাপোর্টটা যেহেতু ফিক্সড আছে, তাহলে কি আপনার এই মোমেন্টের এগেইনস্টে সে একটা পাল্টা মোমেন্ট দিবে, অর্থাৎ এরকম। এটা কিন্তু আপনার রিয়াকশন মোমেন্ট, এই সাপোর্টের রিয়াকশন মোমেন্ট, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ রিয়াকশন অফ ইয়োর ফোর্স ইন দিস সাপোর্ট। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যে এর এক্স আর ওয়াই কিছু কম্পোনেন্ট আছে, অর্থাৎ রিয়াকশন ফোর্স ওয়াই বরাবর একটা হয় আর ওয়াই, রিয়াকশন ফোর্স ইন ওয়াই ডিরেকশন আর ওয়াই, আর রিয়াকশন ফোর্স ইন এক্স ডিরেকশন সেটা হচ্ছে আর এক্স। তাহলে এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট কোনটা? ফিক্স সাপোর্ট যেটার এক প্রান্ত একেবারে ফিক্সড করা আছে। তো আমি অন্য প্রান্তে যখন ফোর্স দিচ্ছি তার এগেইনস্টে একটা মোমেন্ট, অর্থাৎ এটা ঘোরার চেষ্টা করে, অর্থাৎ এই বিমটা নিচে নামার চেষ্টা করে। নিচে নামা আসলে কিভাবে? একটা ঘূর্ণনের মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সে নিচে নেমে যায়। এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এই বিমটা নিচে নামে, অর্থাৎ একটা মোমেন্ট তৈরি হয়। এই মোমেন্টটাকে যদি আমি একটা পাল্টা মোমেন্ট দিই তাহলে আপনার এই বিমটা স্থির থাকবে। তো এটা হচ্ছে আমার রিয়াকশন পয়েন্টে আপনার যে মোমেন্টটা ডেভেলপ করে। আর আরেকটা হচ্ছে আমার রিয়াকশন ফোর্স আর এক্স আর আর ওয়াই। তাহলে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এর পরবর্তী যে সাপোর্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্ট ব্যাপারটা কি? রোলার সাপোর্ট ব্যাপারটা হচ্ছে এই যে এইখানে দেখেন একটা বলের মতো আছে বিমে, এটাকে আমরা বলতেছি হচ্ছে রোলার সাপোর্ট। তো এইটা যে নট নেসেসারিলি যে এটাকে রোলারই থাকতে হবে,
ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা সাপোর্ট যেটা হচ্ছে যে কেবল একটা এক্সিসে লোড নিতে পারে। অর্থাৎ আমার এই ভিতরে একটা চাকাই থাকতে হবে একটা বিমে, তার নেসেসারি না। আমার এরকম একটা বিম হতে পারে, সে বিমে আমার একটাই শর্ত দেওয়া, সেটা হচ্ছে সে যদি লোড নেয় সেটা তাহলে একটা ডিরেকশনই নিবে। যেমন এই বিমটাকে একটা ডিরেকশনেই এই সাপোর্টটা রিঅ্যাক্ট করতেছে, সেটা হচ্ছে তার ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশনে কোনো সাপোর্ট দিচ্ছে না। তাহলে এই ধরনের সাপোর্টকে আমরা বলতেছি রোলার সাপোর্ট। অনেকেই এটা ভুল বোঝে থাকে যে রোলার সাপোর্ট হলে নিচে একটা রোলার বা চাকা থাকতে হবে। এটা কিন্তু সবসময় সত্যি না, এটা মনে রাখবেন। আর এর সাথে আমরা আরেকটা জিনিস যেটা আলোচনা করি সেটা হচ্ছে হিঞ্জড সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট ব্যাপারটা কি? হিঞ্জ সাপোর্টটা যদি আমি একটু এঁকে দেখাতে চাই, যে আমার এরকম একটা স্ট্রাকচারাল মেম্বার থাকে, সেটা হচ্ছে এরকম একটা অংশ যেখানে একটা হোল থাকে, সেই হোলের মধ্যে দিয়ে একটা পিন চলে যায়, এই বরাবর একটা পিন চলে যাচ্ছে। এর মধ্যে আমার স্ট্রাকচারাল মেম্বারটা যদি কানেক্টেড থাকে, অর্থাৎ এই বরাবর এই ডিরেকশনে যদি আমার একটা বিম থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি একটা হিঞ্জ সাপোর্টে থাকা বিম। তো এটা এই যে এখানে আছে, এই যে এই বিমটা এখানে হচ্ছে হিঞ্জ সাপোর্টে আছে, অর্থাৎ ভিতরে একটা পিন আছে। এখন এই হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে আমার এখানেও সে হচ্ছে যে একটা ডিরেকশনে সে লোডটাকে ক্যারি করবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা হিঞ্জ সাপোর্ট নিই, আমি একটু এগুলো মুছে দিই, সরি, আমি হচ্ছে এগুলোকে মুছে দিয়ে আমি যদি হিঞ্জ সাপোর্টটাকে শুধু রাখতে চাই, যে আমার এরকম একটা স্ট্রাকচারাল মেম্বার আছে, এই স্ট্রাকচারাল মেম্বারে আমার একটা হিঞ্জ সাপোর্ট আছে, এটা হচ্ছে এই ডিরেকশনে। এখানে যদি আমার এই এইটাকে যদি আমি সাপোর্ট দিয়ে রাখি, তাহলে আমার এখানে রিঅ্যাকশন ফোর্স কাজ করে দুইটা, একটা হচ্ছে এক্স ডিরেকশনে আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশনে। ওকে, এটা হচ্ছে আমার একটা হিঞ্জ সাপোর্ট। এবার আমি যদি বলতে চাই যে হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্টের যে পরস্পর রিলেশন, সেটা হচ্ছে যদি একটা সিম্পল সাপোর্টেড বিম থাকে, আমরা সিম্পল সাপোর্টেড বিম নিয়ে আলাদা আলাদা একটা আলোচনা করব, কিন্তু সিম্পল সাপোর্টেড বিম নিয়ে যদি আমি একটু প্রাথমিক ধারণা দিতে চাই, সেটা হচ্ছে যে দুইটা প্রান্তে সাপোর্ট থাকবে, দুইটা প্রান্তে সাপোর্ট থাকবে, সে এরকম দুইটা প্রান্তে সাপোর্ট আছে, এরকম যে কোনো বিমকে আমরা বলতেছি হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। এখন এই সিম্পল সাপোর্টেড বিমে যদি একটাকে আমরা রোলার সাপোর্ট ধরি, তাহলে একটাকে আমরা অটোমেটিক যেটা ধরবো সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, যদি আমার বাম পাশেরটা হিঞ্জ সাপোর্ট হয়, আমি যদি বলে দিই যে এটা হচ্ছে আমার একটা বাম পাশে হিঞ্জ সাপোর্ট থাকবে, আমি এরকম একটা হিঞ্জ সাপোর্টের যে চিহ্ন সেটা যদি দিয়ে দিই, তাহলে আমি ধরে নিব অবশ্যই আমার ডান পাশে যে সাপোর্টটা হবে সেটা একটা রোলার সাপোর্ট। এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে, এই কারণে হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্টকে একই সাথে পড়া হয়। তাহলে আমরা হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট বুঝতে পারলাম, এবং এর আগে আমরা যে সাপোর্টটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট, যেটার একটা প্রান্ত ফিক্স থাকবে, অন্য প্রান্তে যখন আমরা ফোর্স দিব তখন একটা রিয়াকশন, আর রিয়াকশনের বিপরীতে একটা মোমেন্ট আর রিয়াকশন ফোর্স ডেভেলপ করবে। এর পরবর্তীতে আরেকটা যে সাপোর্ট আছে, এখানে আমরা যে সাপোর্টটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে নাইফ এজ সাপোর্ট, অর্থাৎ চাকুর যে ছুচালো অংশ আছে, সেই ছুচালো অংশটা যদি একটা কোনো বিমের সাপোর্ট বা কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারের সাপোর্ট হয়, তাহলে সেই ধরনের সাপোর্টকে আমরা বলতেছি নাইফ এজ সাপোর্ট। তাহলে নাইফ এজ সাপোর্ট কোনটা? নাইফ এজ সাপোর্ট হচ্ছে যে এরকম একটা, আমরা যখন এই যে কাঠের যে এই মেম্বারটা দিয়ে আমরা এই যে স্কেলটাকে ধরে রাখছি, এই ধরনের সাপোর্টটাকে আমরা বলতেছি নাইফ এজ সাপোর্ট। আপনাদের মনে হতে পারে যে এরকম কোনো ব্যাপার সাপোর্ট আছে কিনা, একটু খেয়াল করেন যে আপনাদের যে বড় বড় ব্রিজ আছে, এই ব্রিজের উপর পিলার কিন্তু মোটামুটি এরকম একটা সাপোর্টের মতো থাকে। ঠিক আছে, কিছু কিছু সাপোর্ট এরকম হয়, সব সাপোর্ট না। তো সেইগুলোকে যেখানে ছুচালো এরকম অংশ থাকবে সেগুলোকে আমরা বলতেছি নাইফ এজ সাপোর্ট, অর্থাৎ চাকুর যে উঁচু অংশ আছে সেই উঁচু অংশের মতো একটা সাপোর্ট। এখানে আবার মনে রাখবেন যে এটা কিন্তু আমার হচ্ছে যে সাপোর্টটা সেটা কেবলমাত্র একটা ডিরেকশনে সাপোর্ট দিবে, যেটা এখানে কোন ডিরেকশনে সাপোর্ট দিচ্ছে, শুধু ওয়াই ডিরেকশনটাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে নাইফ এজ সাপোর্ট। তাহলে আমরা চার ধরনের সাপোর্ট শিখে ফেললাম। এই যে চার ধরনের সাপোর্ট, এগুলো কিন্তু সব এক্সটার্নাল সাপোর্ট। কি কি সাপোর্ট? হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, নাইফ এজ সাপোর্ট আর হচ্ছে ফিক্সড সাপোর্ট। কেমন?
ওকে, এবার আমরা বলতেছিলাম যে সাপোর্ট অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বারকে এক্সটার্নালি সাপোর্ট করা, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল মেম্বারকে ইন্টারনালি সাপোর্ট করা। তো ইন্টারনালি সাপোর্ট করে যে সাপোর্ট গুলো, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমরা জানি ফোর্সের যে কিছু টাইপ আছে, অর্থাৎ টুইস্ট অর্থাৎ মোচড়ানো, এই ধরনের ফোর্সের ক্ষেত্রে আমাদের টরশনাল রিলিজ দরকার হয়। তারপর আমাদের যদি বেন্ড করতে হয়, অর্থাৎ একটা স্ট্রাকচারাল মেম্বারকে যদি বাঁকাতে হয়, তাহলে ইন্টারনাল হিঞ্জ বলে একটা ব্যাপার আছে, সেটা ইউজ করা হয়। যদি একটা ফোর্স একটা স্ট্রাকচারাল মেম্বারে এক্সিয়াল ফোর্স ডেভেলপ করে, তাহলে আমরা সেখানে ইন্টারনাল এক্সিয়াল রিলিজ বলে একটা ব্যাপার আছে, সেটাকে আমরা ইউজ করে থাকি। আর যদি শিয়ার ফোর্স হয়, শিয়ার ফোর্স তো আমরা আগেই আলোচনা করছি, শিয়ার ফোর্স হলে আমরা একটা ইন্টারনাল শিয়ার রিলিজ ইউজ করে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো কি জিনিস, টুইস্ট কি, বেন্ড কি, এক্সিয়াল ফোর্স কি? টুইস্ট হচ্ছে মোচড়ানো, অর্থাৎ আপনাদের মনে আছে কিনা যে আপনারা যখন হচ্ছে যে ওই, আমি উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাসে, যে আমরা যখন আমাদের আহ, ভেজা গামছাকে নিংড়ে যখন আমরা পানি বের করি, অর্থাৎ এরকম এরকম করে যখন পানি বের করি, তখন আমার কিন্তু এখানে একটা টুইস্টিং ফোর্স হয়, অর্থাৎ আপনি এক প্রান্তকে চেপে ধরেন আর আরেকটা প্রান্তকে মোচড়ানো শুরু করি। তো এতে কি হয়, এর ভিতর থেকে যে পানি সেটা কিন্তু পড়ে যায়, অর্থাৎ এর ভিতর থেকে পানি নিংড়ে বের হয়ে যায়। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে টুইস্টিং ফোর্স। আর এই টুইস্টিং ফোর্সের কারণে যে ব্যাপারটা ডেভেলপ করে, যে স্ট্রেসটা ডেভেলপ করে ম্যাটেরিয়ালের এক প্রান্তে, অর্থাৎ যে প্রান্তটাকে আপনি ধরে রাখছেন সেই প্রান্তে যে স্ট্রেস ডেভেলপ করে তাকে আমরা বলতেছি টরশন। আর এই টরশনের বিপরীতে আমার যে রিলিজ বা যে সাপোর্ট ইউজ করা হয় সেটা হচ্ছে টরশনাল রিলিজ। এটা কি ধরনের সাপোর্ট? ইন্টারনালি সাপোর্ট, অর্থাৎ একটা স্ট্রাকচারকে সে ইন্টারনালি সাপোর্ট করতেছে। বেন্ডিং ফোর্স ব্যাপারটা কি? বেন্ডিং ফোর্স মানে হচ্ছে যে আপনি যদি একটা সোজা হরাইজন্টাল একটা বিম আছে, ধরেন সে এরকম একটা বিম আছে, এই বিমকে যদি এক প্রান্তে ফোর্স দেন বা দুই প্রান্তেই যদি ফোর্স দেন আর মাঝখানে যদি চেপে ধরেন, অর্থাৎ মাঝখানে যদি একটা সাপোর্ট দেওয়া থাকে, তাহলে কি হবে, এই বিমটা কিন্তু বেঁকে যাওয়া শুরু করবে, এরকম বেঁকে যাবে। ওকে, এইটাকে আমরা বলতেছি বেন্ড করা। আর এই বেন্ড যাতে না করতে পারে সে কারণে যেই সাপোর্টটা দেওয়া থাকে সেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। ওকে, বেন্ডিং এর এগেইনস্টে আমরা যে সাপোর্টটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। এর পরবর্তীতে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একটা এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স কি জিনিস সেটা যদি আপনাদের মনে থাকে, আমরা প্রথম চ্যাপ্টার যখন সিম্পল স্ট্রেস পড়তেছিলাম তখন পড়তেছিলাম এক্সিয়াল, সিম্পল স্ট্রেসে আমরা পড়তেছিলাম এক্সিয়াল দুই ধরনের ফোর্স হয়, একটা হচ্ছে টেনসাইল ফোর্স, সরি, একটা হচ্ছে টেনসাইল ফোর্স আর একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। একটা হচ্ছে টেনসাইল ফোর্স আর একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। এই দুইটারই কাজ কি? এই দুইটারই কাজ কিন্তু এক্স 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 ডিরেকশনে থাকা। তাহলে এটাকে আমরা বলতেছি এক্সিয়াল ফোর্স ডেভেলপ করা। তো এই এক্সিয়াল যে ফোর্স আছে তাদের ক্ষেত্রে এই এক্সিয়াল ফোর্সটাকে যাতে সাপোর্ট করতে পারে তার জন্য যে রিলিজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল এক্সিয়াল রিলিজ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শিয়ার রিলিজ। শিয়ার রিলিজ ব্যাপারটা কি? শিয়ার রিলিজটা হচ্ছে, শিয়ার মানে কি? শিয়ার মানে হচ্ছে যে আমরা যখন একটা প্লেটকে আরেকটা প্লেটের উপর দিয়ে যখন নিয়ে যাই, তখন এদের কন্টাক্ট পয়েন্টে, এদের প্যারালালি যখন ফোর্স দেই তখন এদের কন্টাক্ট পয়েন্টে এক ধরনের সংঘর্ষ হয়। এই ফোর্সটাকে আমরা বলতেছি শিয়ার ফোর্স। এই শিয়ার ফোর্সের জন্য এই যে সংঘর্ষের কারণে ক্ষয় হয় স্ট্রাকচারাল মেম্বারের, সেটা যাতে না হয় তার জন্য এক ধরনের রিলিজ ইউজ করা হয়, সেটা হচ্ছে ইন্টারনাল শিয়ার রিলিজ বলা হয়। কারণ এই ব্যাপারগুলো কি, আমি এটার কিছু উদাহরণ এখানে রেখেছি, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা বললাম যে টরশনাল রিলিজ, ধরেন এই শ্যাফটটা আছে, এই শ্যাফটটা এইরকম একটা অংশে, অর্থাৎ একটা জার্নালের ভিতর হয়তো এটা ঘুরতেছে। তা এখন আমার জার্নালের ভিতরে যে হোল টুকু ছিল সেটা হয়তো এই পুরোটুকু, কিন্তু আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে শ্যাফটের যে ডায়ামিটার, অর্থাৎ এই যে অংশটুকু, এই যে এইখানে যদি আমি এটাকে ডি নট দিয়ে প্রকাশ করি, আর এই যে হোলটা, এই হোলের ডায়ামিটার কিন্তু ডি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি এর মানটা ডি নটের চেয়ে কিন্তু বড়। আর ডি এর মান যেহেতু ডি নটের চেয়ে বড়, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু এই হোলটা পুরোপুরি পূর্ণ হয়নি। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আসলে খুব বেশি বড় না, খুবই অল্প পরিমাণ রিলিজ রাখা হয়, সে 0.02 মিলিমিটার।
এতখানি অল্পখানি রিলিজ রাখা হয়। এই যে রিলিজ রাখা হয় এটা কেন? যাতে এই কন্টাক্ট পয়েন্টে এসে সংঘর্ষ না হয়। আর যদি সংঘর্ষ হয় তাহলে এই স্ট্রাকচারাল মেম্বারটা ক্ষয়ে যাবে। তো এই যে রিলিজটা সেটাকে বলা হয় টরশনাল রিলিজ। ওকে, তাহলে আমরা টরশনাল রিলিজ ব্যাপারটা বুঝলাম যে মোচড়ানোর সময় যে ফোর্সটা ডেভেলপ করে, কোথায় ডেভেলপ করে? যে পয়েন্টটা ফিক্স থাকে এবং সেই পয়েন্টে আমি স্ট্রাকচারাল মেম্বারটার ক্ষয় রোধ করার জন্য যে রিলিজটা ব্যবহার করি সেটাকে আমরা বলতেছি টরশনাল রিলিজ। এর পরবর্তী যে অংশটা অর্থাৎ বেন্ডিং ফোর্সের জন্য আমরা ইন্টারনাল হিঞ্জ ব্যবহার করি। তো এই যে ইন্টারনাল হিঞ্জের কিন্তু এটা একটা ভালো উদাহরণ। আমাদের দরজার কবজায় দেখবেন যে এরকম একটা ইন্টারনাল হিঞ্জ থাকে। এটা হচ্ছে বেন্ডিং ফোর্সকে রেজিস্ট করে ইন্টারনালি। আর এক্সিয়াল ফোর্স কে রেজিস্ট করে হচ্ছে ইন্টারনাল এক্সিয়াল রিলিজ। সেটা কেমন? যে আপনার এরকম একটা অংশের ভিতর যদি এটা আসা যাওয়া করে, সে আপনার ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে যে এক্সিয়াল ফোর্স ডেভেলপ করতেছে, এক্সিয়াল ফোর্স এবং এটা রিপিটেটিং অর্থাৎ রেসিপ্রোকেটিং মোশন চলতেছে। তো এই ক্ষেত্রে আপনার এই যাতে আপনার স্ট্রাকচারাল মেম্বারটা ক্ষয় না হয় অর্থাৎ কন্টিনিউয়াসলি যাতে এই লাল অংশ অর্থাৎ এই বর্ডারের সাথে সরি এই কন্টিনিউয়াসলি এই বর্ডারের সাথে আপনার যাতে সংঘর্ষ না হয় আর কন্টাক্ট পয়েন্টে আসলে সংঘর্ষ হবে, ফ্রিকশন হবে, ফ্রিকশন হলে আপনার স্ট্রাকচারাল মেম্বারটা ক্ষয় হয়ে যাবে, এটা যাতে না হয় তার জন্য একটা এক্সিয়াল রিলিজ থাকে। তো এটা হচ্ছে এক্সিয়াল ফোর্সের রিলিজ। আর শিয়ার ফোর্সের রিলিজ আমরা বললাম ইন্টারনাল শিয়ার রিলিজ ব্যবহার করা হয়। তো আমরা যদি একটা ব্রিজ মডেল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সাপোর্ট গুলো কিভাবে থাকে। দেখেন এইখানে আমরা বলছিলাম কি, যদি এটা একটা বিমের মতো অর্থাৎ এই ব্রিজটাই একটা বিম। এখানে আমরা কি কি ব্যবহার করতেছি, এই যে দেখেন ব্রিজের এখানে অনেক সময় দেখবেন একটু পরপর শুধু শুধু ওই যে লোহার কিছু প্যারালাল লাইন আছে। তো এই লোহার যে প্যারালাল সাপোর্ট গুলো আছে এগুলো আসলে কি কাজ করে আমরা দেখে অনেক সময় বুঝি না। এগুলো হচ্ছে মোমেন্ট আর এক্সিয়াল রিলিজ কিন্তু, ঠিক আছে। তারপরে এই ব্রিজটাকে যদি আমরা বিম চিন্তা করি তাহলে দেখেন দুই পাশে হচ্ছে দুইটা রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কি ছিল মনে করেন? রোলার সাপোর্টটা ছিল আমার যেটা কেবলমাত্র একটা ডিরেকশনে ফোর্সকে রেজিস্ট করবে, সেটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সাপোর্ট গুলো কি কি ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট। এক্সটার্নাল সাপোর্ট আমরা পড়লাম যে হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, নাইফ এজ সাপোর্ট আর ফিক্স সাপোর্ট। আর ইন্টারনাল যে সাপোর্ট গুলো সেটা হচ্ছে টুইস্টিং, বেন্ডিং, এক্সিয়াল ফোর্স আর শিয়ার ফোর্স। তো আমাদের সাপোর্ট মোটামুটি বোঝা হয়ে গেছে। তো আমরা বলতেছিলাম যে এই চ্যাপ্টারটা আমরা কিছু টপিকে ভাগ করে নিছি। তো তার মধ্যে আমাদের প্রথম টপিকটুকু পড়া হয়ে গেছে যে টাইপস অফ সাপোর্ট ব্যাপারটা আসলে কি কি, অর্থাৎ কি কি ধরনের সাপোর্ট কাজ করে একটা বিমের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে যে টাইপস অফ বিমস অর্থাৎ কি কি ধরনের বিম কাজ করে। আমরা এখন পড়বো কি কি ধরনের বিম আছে। তো বিম আসলে কাকে বলে? বিম হচ্ছে এমন এক ধরনের স্ট্রাকচারাল মেম্বার যেটা হচ্ছে যে একটা স্ট্রাকচারের যে কোনো হরাইজন্টাল কম্পোনেন্টকে ক্যারি করে এবং এটা সাধারণত একটা ট্রান্সভার্স লোডকে নেওয়ার জন্য সক্ষম। এখন এখানে দুইটা কথা, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট ব্যাপারটা কি আর ট্রান্সভার্স লোড ব্যাপারটা কি। তো আমি যদি এটা একটু এঁকে বোঝাই, সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা বিম আছে, এটা কিরকম অনুভূমিকের সাথে সমান্তরাল, তাহলে আমি একে বলতেছি হরাইজন্টাল কম্পোনেন্ট। এখন চিন্তা করেন একটা বস্তুকে এরকম হরাইজন্টাল ভাবে যদি আমি তাকে ধরে রাখতে চাই, এই বস্তুর ওয়েট কোন বরাবর কাজ করে? অর্থাৎ ওজন। ওজন হচ্ছে তার নিচের দিকে কাজ করে। তাহলে আমার এই বস্তুটাকে যদি উপরে ধরে রাখতে হয় তাহলে নিশ্চয়ই আমার এই ওজনের বিপরীতে বল প্রয়োগ করতে হবে, রাইট? তাহলে ওজনের বিপরীতে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে আমরা কি করতে পারবো? এই বিমটাকে বা এই স্ট্রাকচারাল মেম্বারটাকে ধরে রাখতে পারবো। দ্যাট ইজ সে এটা F1 ফোর্স দিয়ে ধরে রাখছে আর এখানে F2 ফোর্স দিয়ে ধরে রাখছে। তাহলে আমরা কি বলতেছিলাম যে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ স্ট্রাকচারের ট্রান্সভার্স লোডকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে সেই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি বিম। বিম ইজ আ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ এনি স্ট্রাকচার হুইচ ইজ ডিজাইনড টু টেক এনি ট্রান্সভার্স লোড। অর্থাৎ এর উপরে যখন আমরা যে কোনো লোড দিচ্ছি সে হচ্ছে যে ধরে রাখতে পারে। ধরে রাখতে পারে কেন? তার কারণ হচ্ছে যে এর দুই পাশে আবার নিজস্ব সাপোর্ট আছে, টোটাল ওয়েটটা নিচের দিকে কাজ করে অর্থাৎ ট্রান্সভার্স লোড। ওকে, অর্থাৎ লম্বভাবে যে লোডগুলো আছে। এখন এই বিমকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। এখানে যদিও 6টা উদাহরণ দেওয়া আছে বিমের, তো তারপর আমি আপনাদের যে ফান্ডামেন্টাল যে দুইটা ভাগ আছে সে ব্যাপারে একটু বলতেছি। আমি হচ্ছে যে একটা হচ্ছে বলা হয় স্ট্যাটিক্যালি
ইনডিটারমিনেট বিমস, আরেকটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমস। এখন কথা হচ্ছে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম ব্যাপারটাই বা কি। তো আগে আমাকে বুঝতে হবে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ব্যাপারটা কি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা একটা স্ট্রাকচারাল মেম্বার নিয়ে কাজ করতেছি, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। আমরা যখন একটা স্ট্রাকচারাল মেম্বার নিয়ে কাজ করতেছি, এই স্ট্রাকচারাল মেম্বারে যখন ফোর্স দিই তখন তার সাথে আরো একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে মোমেন্ট। আমাদের ফোর্স আর মোমেন্টের যে কনসেপ্টটা, সেটা যদি আরেকটু রিক্যাপ করতে চাই, তাহলে আমি একদম মোমেন্ট থেকে শুরু করি। ফোর্স ব্যাপারটা আমরা জানি, লোড ব্যাপারটা কি আর ফোর্স ব্যাপারটা কি। তো আমাদের এই যে একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে আমি যদি এফ ফোর্স দিই, তাহলে আর আমি যদি এই পাশে ধরে রাখি একে কোনোভাবে, তাহলে আমি যদি এক পাশে ধরে রেখে এই পাশে লোড ফোর্স দিই, তাহলে দেখা যাবে যে আমার এই বিমটা ঘুরতে চেষ্টা করতেছে, এবং এটা কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। ওকে, বাকি আমরা বলতে পারি ক্লকওয়াইজ রোটেশন করবে। এখন এই যে রোটেশন হওয়ার একটা প্রবণতা, এই প্রবণতাটাকে আমরা বলতেছি মোমেন্ট, এবং তার একটা মান আছে, মেজার করা যায় তাকে, এটা একটা মেজারেবল কোয়ান্টিটি। সেই মানটা হচ্ছে এই যে যেই পয়েন্টে আমি ফোর্স দিলাম সেখান থেকে যেই পয়েন্টে আমার রিঅ্যাকশনটা ডেভেলপ করতেছে, তার ডিস্টেন্স যদি আর হয়, সে এখান থেকে এই পর্যন্ত এর ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে আমরা মোমেন্ট সমান বলতে পারতেছি m ইকুয়ালস টু f ইন্টু আমার এই যে ডিস্টেন্সটা সেটা f ইন্টু r। ওকে, এটা হচ্ছে আমার মোমেন্ট। আর ফোর্স তো ফোর্স, অর্থাৎ যে বলটা আমি প্রযুক্ত করতেছি এই মেম্বারটার উপর, সেটা হচ্ছে আমার ফোর্স। তাহলে মোমেন্ট ব্যাপারটা বুঝলাম। এখন চিন্তা করেন, আপনার ধরেন একটা এই এরকম স্ট্রাকচারাল মেম্বার আছে, একে যদি ফিক্সড রাখতে হয়, অর্থাৎ এটা কোনো কোনো সাপোর্টের উপরে নাই, অর্থাৎ কোনো টেবিল, কোনো চেয়ার বা কোনো কিছুর উপরেই নেই, জাস্ট শূন্যে আছে, তো এটা তো শূন্যে নিশ্চয়ই ভাসতে পারবে না। ভাসতে পারবে না কেন? কারণ এর নিজস্ব ওজন আছে। সে ওজনটা কোন দিকে কাজ করে? সে ওজনটা হচ্ছে পৃথিবী বরাবর নিচের দিকে কাজ করে। ওকে, তাহলে এই ওজনটাকে ব্যালেন্স করতে হলে আমার নিশ্চয়ই একে তুলে ধরতে হবে, রাইট? তো তাতে কি হলো, আমার এই ওজনের সমান ফোর্স দিয়ে তাকে আমি উপরের দিকে বল প্রয়োগ করলাম। তাহলে আমার দুই হাতে বলের মান যদি এক হাতে F1 হয় আর এক হাতে F2 হয়, তাহলে আমি কি বলতে পারতেছি? আমি যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে আমার এই যতগুলো ফোর্স এই স্ট্রাকচারাল মেম্বারের উপর কাজ করে, দ্যাট ইজ F1 প্লাস F2, অর্থাৎ আমার দুই হাতের ফোর্স অবশ্যই কিসের সমান হবে? এই যে মেম্বারটা আছে এই মেম্বারটার ওজনের সমান হবে। কিংবা কেবল এই মেম্বারটাই নয়, এই মেম্বারটার উপরে যদি আরো কোনো বস্তু থাকে, সেটার ওজনটাও আমার দুই হাতের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি যদি একে একটু সাজায় গুছিয়ে লিখতে চাই, অর্থাৎ সমীকরণের ডান পাশের ডাব্লিউটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি দেখা যায়? তাহলে দেখা যায় যে F1 প্লাস F2 মাইনাস W ইকুয়ালস টু 0। এখন এই ইকুয়েশনটা খুবই সিগনিফিকেন্ট। খুবই সিগনিফিকেন্ট কেন? আমরা যদি একটু দেখতে চাই যে এটা আসলে কি মিন করে। এটা মিন করে আমার একটা স্ট্রাকচারাল মেম্বার আছে, এই মেম্বারটা F1 আর F2 বল উপরের দিকে কাজ করে, আর এর আরেকটা বল W সেটা নিচের দিকে কাজ করে। আমরা যদি উপরের দিকে যে বলগুলো কাজ করে সেগুলোকে যদি পজিটিভ ধরি, আর নিচের দিকে যে বলটা কাজ করে সেটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে এদের যে সামেশন, সেই সামেশনটা হচ্ছে 0। অর্থাৎ একটা স্ট্রাকচারাল মেম্বারের উপর যত বল প্রয়োগ করতেছি সেই বলগুলোর সমষ্টি কত? 0। একে আমরা সংক্ষেপে লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়ালস টু 0, অর্থাৎ এর উপর আরোপিত সকল বলের মান কত? 0। আচ্ছা, এখন আমরা একটা অন্য ধরনের স্ট্রাকচারাল মেম্বার চিন্তা করি। আচ্ছা, এটা আমি মুছে দিই। এখন ধরেন আপনার একটা বাঁশ আছে, একটা বাঁশ কিসে আছে?
একটা বাঁশ ধরেন হচ্ছে যে আপনার এখানে, বা বাঁশ না, ধরেন এটা একটা কলম। এই কলমে যদি আপনি নিচ থেকে সাপোর্টটা ধরে রাখেন, অর্থাৎ কলমটাকে চেপে ধরে রাখেন, এবার আপনি আরেকটা হাতের একটা আঙুল দিয়ে এই কলমটাকে যদি ধাক্কা দেন, আপনার এই কলমের কি এই নিচের পাশে কোনো সরণ হয়েছে? হয় নাই কিন্তু। যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই কলমটা তার জায়গা থেকে একটু ডিসপ্লেস করবে, অর্থাৎ হয়তো এই বরাবর সরে যাবে। তো খেয়াল করেন, এটা কিন্তু আসলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সরে গেল, তাই না? তার মানে কি, সে আসলে একটা ঘূর্ণন প্রাপ্ত হয়েছে। যেহেতু আমরা অ্যাঙ্গেল বের করতে পারতেছি, তার মানে অবশ্যই এটা একটা ঘূর্ণনের ইফেক্ট দিচ্ছে বা ঘূর্ণন ক্রিয়া দিচ্ছে। এই যে ইফেক্টটা, এটাই কিন্তু আমার মোমেন্ট। এখন চিন্তা করেন, এই কলমকে যদি আমার স্থির রাখতে হয় তাহলে কি করতে হবে? আমি যতই ধাক্কা দিই সে যাতে না ঘোরে, তাহলে আমার অবশ্যই এর বিপরীত দিকে কি করতে হবে? পাল্টা সমান বলের একটা মোমেন্ট ক্রিয়েট করতে হবে। এটা যদি m1 হয় তাহলে এটাকে হইতে হবে m2। ওকে, এটাকে প্রথমটা যদি m1 হয় তাহলে আমার পরে, অর্থাৎ যেটা আমি রিয়েক্ট করতেছি সেটা হইতে হবে m2। এবং আমরা বুঝতেছি যে প্রথমটা যদি পজিটিভ হয় তাহলে পরেরটা নেগেটিভ, বা পরেরটা যদি পজিটিভ হয় তাহলে প্রথমটা নেগেটিভ। ওকে, অর্থাৎ আমার প্রথমটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এইখান থেকে আমার অবশ্যই কি কি হইতে হবে? দুইটা মোমেন্টকে সমান হইতে হবে, যদিও এরা বিপরীত, কিন্তু এদেরকে কি হইতে হবে? সমান মানের হইতে হবে। এবং এখান থেকে যদি আমি ওই আগের ইকুয়েশনের মতোই যদি একটা লাইন ড্র করতে চাই, বা আমি যদি একটা কনক্লুশন টানতে চাই, সেটাকে আমরা বলতে পারি m1 মাইনাস m2 ইকুয়ালস টু 0। m1 মাইনাস m2 0 এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে বলটা আছে, এই এই যে পদার্থটা আছে বা এই যে স্ট্রাকচারাল মেম্বারটা আছে, এর উপর যে মোমেন্ট ক্রিয়াশীল, সেটা যত ধরনেরই মোমেন্ট হোক, তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে 0। একেও আমরা একটা ইকুয়েশনের সাহায্যে লিখতে পারি, সেটা হচ্ছে সামেশন অফ m, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু কত? সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম, যে আমার একটা ফোর্স যদি সব জিরো হয় তাও লাভ নেই, অর্থাৎ মোমেন্টকেও জিরো হইতে হবে। তাহলে আমার একটা স্ট্রাকচারাল মেম্বারকে যদি স্থির থাকতে হয় তাহলে দুইটা জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে তার সামেশন অফ ফোর্স, যেটা সেটা হচ্ছে 0। আর আরেকটা হচ্ছে তার সামেশন অফ মোমেন্ট, যেটা অর্থাৎ এর উপর ক্রিয়াশীল যতগুলো মোমেন্ট আছে তার মান কত হইতে হবে? তার মানও হইতে হবে 0। এখন এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় স্ট্যাটিক্স। অর্থাৎ স্ট্যাটিক্স এর এই দুইটা ইকুয়েশন যখন একটা বিম ফলো করে এবং তাকে যখন আমরা এই দুইটা ইকুয়েশনের দ্বারা সলভ করতে পারি, এর বিভিন্ন ক্যালকুলেশন যখন আমরা এই দুইটা ইকুয়েশনের মধ্য দিয়েই সলভ করতে পারি, তখন সেই বিমটাকে আমরা বলতেছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আবারও বলতেছি, আমরা যখন এই দুইটা ইকুয়েশন দিয়ে একটা বিমের সকল ক্যালকুলেশন করতে পারবো, তখন তাকে আমরা বলতেছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যদি না করতে পারি তা, তখন তাকে আমরা বলতেছি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। সেক্ষেত্রে আমাকে আরো কিছু প্রপার্টি জানতে হয় এই ম্যাটেরিয়ালের, কিন্তু সেই বিম গুলোকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এখন কথা হচ্ছে যে তাহলে এর মধ্যে কোন কোনটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম? আচ্ছা, তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেটেড বিমের যদি আমি এখান থেকে দেখাতে চাই, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম হচ্ছে আমার সিম্পল সাপোর্টেড বিমটা হচ্ছে একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। তারপরে আমাদের ক্যান্টিলিভার যে বিমটা আছে সেটাও একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর আরেকটা হচ্ছে আমাদের ওভারহ্যাঙ্গিং যে বিমটা, সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর বাকি যে তিনটা বিম আছে, এইটা, এইটা আর এটা, এরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। অর্থাৎ এদেরকে আমাকে সলভ করতে হলে আমাদের আরো কিছু বাড়তি ক্যালকুলেশন লাগবে। তো আমি চার্টটা তৈরি করে দিচ্ছি যে কি কি বিম আছে, সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনাও হতে পারে। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের মধ্যে আছে সিম্পলি সাপোর্টেড বিম, সরি বিম। 2 নাম্বার হচ্ছে ক্যান্টিলিভার বিম। 3 নাম্বার হচ্ছে ওভার হ্যাঙ্গিং
বিমস ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছি, এটাকে বড় করে দিচ্ছি। ওভারহ্যাঙ্গিং বিম, এটা কালো কালারে দিয়ে দিই। আর এটা যেহেতু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, তাই এটাকে এখানে রাখছি। তো এটা হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এই বিমগুলোকে আমরা বলতেছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যেগুলো হচ্ছে যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, তাদেরও যদি আমি একটা চার্ট তৈরি করে দিই, তাহলে প্রথমেই যে বিমটার নাম আসবে সেটা হচ্ছে ফিক্সড বিম। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে একটা প্রপড কন্টিনিউয়াস বিম। এটাকেও যদি একটু বড় করে দিই, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম আর প্রপড কন্টিনিউয়াস বিম, এরা তিনজনই হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমস। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কি আর ইনডিটারমিনেট বিম কি। তো আবারও যদি আমি এখানে সাম আপ করতে চাই, সিম্পলি সাপোর্টেড বিম যদি আমি দেখাতে চাই, তাহলে দেখেন যে সিম্পলি সাপোর্টেড যে বিমটা আছে, দুইটা সাপোর্ট আছে, এই দুইটা সাপোর্ট আছে এবং এদেরকে আমরা ওই সামেশন অফ ফোর্স আর সামেশন অফ মোমেন্ট যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো দিয়েই আমরা এদেরকে সলভ করে ফেলতে পারবো। তারপরে আমাদের যে ক্যান্টিলিভার বিম আছে, এই যে এই বিমটা, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটা পাশ হচ্ছে ফিক্সড আছে আর একটা পাশ ওপেন আছে। তো এর ক্ষেত্রেও আমরা হচ্ছে এই ধরনের বিমকে আমরা ক্যান্টিলিভার বিম বলে থাকি। আপনাদের বাসা বাড়িতে যে সানসেট আছে, সেই সানসেট গুলো কিন্তু হচ্ছে যে একটা ক্যান্টিলিভার বিম এক একটা, বা বিল্ডিং এর যে বর্ধিত অংশগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই ক্যান্টিলিভার বিম। তারপরে ওভারহ্যাঙ্গিং বিম হচ্ছে আপনার এক্সট্রিম এন্ডে, অর্থাৎ এই যে এইখানে কি ছিল, দুই এন্ডে সাপোর্ট ছিল, কিন্তু এই বিমগুলোতে কি হয়, ওভারহ্যাঙ্গিং অর্থাৎ ঝুলন্ত। তো এর যে এক্সট্রিম এন্ড দুইটা আছে, অর্থাৎ দুই প্রান্তে কোনো সাপোর্ট নেই, সাপোর্ট হচ্ছে মাঝখানে। এই বিমগুলোকে আমরা বলতেছি ওভারহ্যাঙ্গিং বিম। যেমন এখানে দুইটা রোলার সাপোর্ট আছে এবং রোলার সাপোর্টের যে রিয়াকশন ফোর্স সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। ওকে, তাহলে আমরা এটা বলতেছি হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। এদেরকেও আমরা সামেশন অফ ফোর্স আর সামেশন অফ মোমেন্ট দিয়ে ক্যালকুলেট করতে পারবো। আর ফিক্সড বিম কাকে আমরা বলতেছি, ফিক্সড বিম হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, অর্থাৎ যাকে সামেশন অফ এফ আর সামেশন অফ এম, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট, সেগুলো দিয়ে সলভ করতে পারবো না, সেগুলোকে আমরা ফিক্সড বিম বলতেছি। এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিমের মতোই, ডিফারেন্স হচ্ছে এখানে দুই এন্ডেই ফিক্সড সাপোর্ট থাকে, এটাকে আমরা বলতেছি ফিক্সড বিম। আর কন্টিনিউয়াস বিম মানে হচ্ছে যে একাধিক সাপোর্ট থাকে, দুই প্রান্তে তো থাকেই, মাঝখানেও কিছু সাপোর্ট আছে, অর্থাৎ এটা সিম্পল সাপোর্টেড আর ওভারহ্যাঙ্গিং বিমের একটা কম্পোজিশন, অর্থাৎ দুইটার সংমিশ্রণ যে বিমটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। এখানে দুইয়ের বেশি সাপোর্ট থাকে তাই তাকে আমরা কন্টিনিউয়াস বিম বলতেছি। আর এটা হচ্ছে প্রপড ক্যান্টিলিভার বিম, এর মানে হচ্ছে এর এক পাশে ফিক্সড সাপোর্ট থাকে আর একটা পাশে আমার একটা রোলার সাপোর্ট থাকে, অর্থাৎ ক্যান্টিলিভার বিম না, কিন্তু ক্যান্টিলিভার বিম প্লাস একটা সিম্পল সাপোর্ট, এইটাকে আমরা বলতেছি প্রপড ক্যান্টিলিভার বিম, সরি, এটাকে আমরা বলতেছি প্রপড কন্টিনিউয়াস বিম বা প্রপড ক্যান্টিলিভার বিম। এগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, অর্থাৎ যাদেরকে আমরা সামেশন অফ ফোর্স এবং সামেশন অফ মোমেন্ট এই ক্যালকুলেশন দিয়ে কখনো যাদেরকে সলভ করতে পারবো না। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে যে আমার কি কি ধরনের সাপোর্ট আছে, আর একটা হচ্ছে কি কি ধরনের বিম আছে। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে যে আমার লোড টাইপস, অর্থাৎ কি কি ধরনের লোড আছে। তো আমরা এখন পড়বো হচ্ছে যে কি কি ধরনের লোড টাইপস আছে। তো দুই ধরনের লোড হয়, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। দুই ধরনের লোড টাইপস আছে। আবার আমরা চাইলে ডিস্ট্রিবিউটেড যে লোড আছে সেটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর একটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আবার ইউনিফর্মলি যে ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড আর একটা হচ্ছে ভ্যারিং লোড। এখন কথা হচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর ভ্যারিং লোড ব্যাপারটা আসলে কি জিনিস। ওকে, আমরা হচ্ছে যে যদি একটু ছবি এঁকে বুঝতে চাই ব্যাপারটাকে, আমরা কনসেন্ট্রেটেড লোড কাকে বলতেছি, ধরেন আপনার এরকম একটা স্ট্রাকচারাল মেম্বার আছে, এই স্ট্রাকচারাল মেম্বারটাতে আমি এইখানে একটা লোড দিচ্ছি। ওকে, এখানে একটা লোড দিচ্ছি, এখানে একটা লোড দিচ্ছি,
একটু খেয়াল করেন যে লোডটা কিন্তু একটা পয়েন্টে কাজ করতেছে। কিরকম একটা পয়েন্ট? যেমন এই পয়েন্টেই কেবলমাত্র লোডটা কাজ করতেছে। আমি যদি একটু এটাকে মোটা করে দিই, যে আমার এখানে শুধুমাত্র এই একটা পয়েন্টে লোড কাজ করতেছে, এখানেও তাই, যে আমার এখানে কেবল এই একটা পয়েন্টে লোড কাজ করতেছে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ যেই পয়েন্টে আমার লোড কাজ করতেছে এইরকম লোডকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড লোড। আর ডিস্ট্রিবিউটেড লোড আমরা কাকে বলবো? এখন ধরেন আমার যে লোডটা এই বিমের উপরই, বা ধরেন এটা হচ্ছে আপনার একটা বেঞ্চ, ঠিক আছে, বেঞ্চের এখানে দুইটা হচ্ছে বাঁশ পোতা আছে, যেটা হচ্ছে যে আপনার এই যে বিমটা সেটাকে ধরে রাখছে, অর্থাৎ সেই বেঞ্চের যেই জায়গাটা বসার অংশ সেটাকে ধরে রাখছে। এখন আপনি যদি বসেন, ঠিক আছে, তাহলে আপনার লোডটা কিরকম হবে? আপনার লোডটা হয়তো যে আপনি এখানে বসে আছেন, পা ঝুলে বসে আছেন, এখানে একজন পা ঝুলে বসে আছেন, তিন বন্ধু ধরেন এখানে গল্প করতেছেন বসে। তো এই যে তিনজনের লোড সেটা কিন্তু কি হয়ে গেল? ভাগ হয়ে গেল না এই মেম্বারটার উপর? এখানে একটা লোড পড়তেছে, এখানে একটা লোড পড়তেছে, এই যে তিনটা লোড ভাগ হয়ে গেল এই বিমের উপর। এই ব্যাপারটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, তাহলে কনসেন্ট্রেটেড লোড কাকে বলতেছি? যে লোডটা একটা পয়েন্টে কাজ করতেছে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড। আর ডিস্ট্রিবিউটেড লোড কি? যে লোডগুলো ভাগ হয়ে গেল একটা নির্দিষ্ট বিমের একটা নির্দিষ্ট স্ট্রাকচারাল মেম্বারের আশপাশে, সেটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড লোড। এখন ডিস্ট্রিবিউটেড লোড হয় দুই রকম, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখন নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ব্যাপারটা আসলে কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে যে ধরেন আপনার যে বন্ধু আছে তিনজন, তিনজনেরই কাকতালীয় ভাবে ওজন 35 কেজি, অর্থাৎ এরা ছোট বাচ্চা, তাদের প্রত্যেকেরই ওজন হয়তো 35 কেজি। তাহলে ওজন সমান, এরা হচ্ছে পরস্পর নির্দিষ্ট ডিস্টেন্স রেখে বসে আছে। তাহলে এইরকম ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা বলতেছি নন সরি আমরা এরকম ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা বলতেছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর যদি এমন হয় যে একজন হয়তো 35 কেজি আর একজনের ওজন এখানে 35 কেজি না, একজনের ওজন ধরেন হচ্ছে 25 কেজি, ঠিক আছে, সে হচ্ছে হয়তো সবার চেয়ে ছোট। আর আরেকজনের যে ওজন তাকে আমরা ধরতেছি, তারা একই বয়সী হওয়া সত্ত্বেও এর ওজন হচ্ছে 65 কেজি, অর্থাৎ একটু হেলদি আর কি। আর এরাও নির্দিষ্ট ডিস্টেন্সে বসে নেই, হয়তো 25 কেজি আর 65 কেজি যে দুইজন লোক আছে এরা হচ্ছে পরস্পর গলা ধরে বসে আছে, ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্সও সেমও না। তাহলে এই ধরনের লোডকে আমরা বলতেছি কি? নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ সমান ভাগে ভাগ করা হয়নি যে লোডটাকে, সেটাকে আমরা বলতেছি নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই সকল লোডের ক্ষেত্রে আমরা সাধারণত একটা লোড ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম পেয়ে থাকি। এটা হচ্ছে আপনার লোড, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ফোর্স বাই লেন্থ ডায়াগ্রাম, এটাকে আমরা লোড ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম বলতে পারি। এই যে এরিয়াটা, অর্থাৎ কতটুকু লোড আমরা পাবো এখান থেকে, সেটা হচ্ছে এই এরিয়ার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমার সেই লোডের পরিমাণ নির্দেশ করবে। এরিয়া অফ দি লোড ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামকে আমরা বলি যে ম্যাগনিটিউড অফ ডিস্ট্রিবিউটেড লোড। আর আমরা যখন এখানে এর সেন্ট্রয়েড অর্থাৎ ভার কেন্দ্র বের করব, যে এই ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামের আমার ভার কেন্দ্রটা কোথায়, ভার কেন্দ্র হচ্ছে এই জায়গাটাতে। এটা যদি আমার ভার কেন্দ্র হয়, তাহলে আমরা এই পয়েন্ট দিয়ে যে রেখাটা টানবো, এরকম একটা রেখা টেনে নিলাম, এই রেখাটাকে আমরা বলতেছি লাইন অফ অ্যাকশন, অর্থাৎ যেই পয়েন্টে আমার ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করে। ওকে, আচ্ছা, এটা আসলে মনে হতে পারে যে লাইন অফ অ্যাকশন ব্যাপারটা কি, এটা আমরা তো আগে কখনো দেখিনি। ব্যাপারটা হচ্ছে এটা আমরা সবসময় ব্যবহার করে আসতেছি। একটা বস্তুর ওজন আমরা যখন বলি তখন আমরা বলি কি এর ওজন কাজ করতেছে কোথায়, একটা পয়েন্ট থেকে নিচের দিকে। এই যে নিচের দিকে আমরা যে লাইনটা টানতেছি এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। আর যেই পয়েন্টটাতে তার ওজন সব ওজন যেই পয়েন্টে কাজ করতেছে বলে ধরে নিই, সেটাকে আমরা বলতেছি তার সেন্ট্রয়েড। ওকে, তাহলে আজকের দিনে আমরা এই চ্যাপ্টারের 3টা গুরুত্বপূর্ণ টপিক পড়লাম। সেটা হচ্ছে যে কি কি ধরনের সাপোর্ট আছে, একটা স্ট্রাকচারাল মেম্বারের কয় ধরনের সাপোর্ট হয়, একটা স্ট্রাকচারাল মেম্বার স্পেশালি বিম কয় ধরনের হয়ে থাকে, আর হচ্ছে যে কয় ধরনের লোড থাকতে পারে। ওকে, তাহলে আমরা এই 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে শিয়ার ফোর্স ব্যাপারটা কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি, বেন্ডিং মোমেন্ট ব্যাপারটা কি, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামই বা কি,
এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমরা এই ক্লাসের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট নিতে পেরেছি। তো পরবর্তী ক্লাসের জন্য